ঠিক আছে, কিংবা গুড মর্নিং যেটাই বলো না কেন, ঠিক আছে, বলার পরে যে যে পরিচয় দিবা আমি ডাক্তার হবো, ঠিক আছে, আমি আপনার চিকিৎসা করবো, ঠিক আছে, তার কোনো ব্যথা থাকবে না, কোনো কষ্ট হবে না, আপনাকে চিকিৎসা করার কি প্রস্তুত, তাই না, কোনো সমস্যা নেই তো, এইভাবে বলে নেওয়ার পরে তাকে বসানোর পরে তোমার আগে দেখে নেবা এখানে কোনো ইনস্ট্রুমেন্ট সেটগুলো ঠিক আছে কিনা, তোমার রোগীর চিকিৎসা করার জন্য যে ধরনের ইনস্ট্রুমেন্টগুলো দরকার সেই ইনস্ট্রুমেন্টগুলো আছে কিনা, করার পরে তুমি হচ্ছে যে যখন বসবা তোমার পজিশন এবং হচ্ছে রোগীর পজিশন, এই পজিশনটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তুমি যখন চেয়ারে বসবা, ঠিক আছে, তোমার কী হবে, তোমার এই থাইটা বোর্ডের সাথে প্যারালাল থাকতে হবে। তার মানে কি এই জিনিসটা আরেকটু কিছু করে নিলে ভালো হবে, ঠিক আছে, থাইটা তোমার বোর্ডের সাথে প্যারালাল থাকতে হবে, তোমার এই ব্যাকটা সবসময় স্ট্রেট থাকতে হবে, আপরাইট পজিশনে থাকতে হবে, তুমি এটা হেলান দিয়ে কিংবা এইভাবে ঝুঁকে যেন না থাকে, ঠিক আছে, এবং তোমার আর্মটা কমফোর্টেবলি থাকতে হবে, রেস্ট থাকতে হবে, এটা তোমার পজিশন। কারণ চেয়ারের সাথে তোমার পজিশনটা কীরকম হবে, চেয়ারের সাথে আমরা পজিশনটাকে সাধারণত ক্লকের সাথে তুলনা করি। আমি এখন যে পজিশনে বসে আছি, ক্লকের পেশেন্টের মাথা যদি 12 ক্লক থাকে, ঠিক আছে, আমার পেশেন্টের পা যদি তোমার 6 ক্লক থাকে, আমার এই পজিশনটা কত, আমার এটা কি 9 পজিশন না, 10ও না, সাধারণত আমরা সাধারণত বিহার পজিশনে বসি, এটাকে আমার সাথে 11 ক্লক পজিশনে বসি, ঠিক আছে, সাধারণত একটা হচ্ছে আমরা যখন আমরা এভাবে বসবো তখন এটাকে বলা হচ্ছে রিয়ার পজিশন, ঠিক আছে, বা হচ্ছে রিয়ার পিছনে রিয়ার পজিশন, রিয়ার পজিশন বা হচ্ছে 12 ক্লক পজিশন। আমরা যখন এভাবে বলবো সাইড রিয়ার পজিশন, ঠিক আছে, তো এটা হচ্ছে 11 ক্লক পজিশন, ঠিক আছে, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট পজিশন, ঠিক আছে, এভাবে আমরা কিছু কিছু কাজ করতে পারি। এটা হচ্ছে 7 o'clock পজিশন, ঠিক আছে। আর যারা একটা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ডে কাজ করতে অভ্যস্ত, তারা কি রোগীর সাধারণত রাইট সাইডে লেফট সাইডে চলে যাবে, ঠিক আছে, লেফট সাইড থেকে তারা কাজ করতে বেশি প্রেশার ফিল করে। আমাদের রাইট হ্যান্ড পেশেন্ট, রাইট হ্যান্ড আমাদের জন্য আমরা রাইট হ্যান্ডে কাজ করতে অভ্যস্ত, আমরা পেশেন্ট সাধারণত রাইট সাইডে থাকি, রাইট পেয়ার পজিশনে থাকি, কিংবা হচ্ছে রাইট ফ্রন্ট পজিশনে থাকি, কিংবা হচ্ছে একেবারে তোমার রিয়ার পজিশনে, ঠিক আছে। এটা হচ্ছে আমার পজিশন, আমার পজিশনটা ঠিক করে রাখবো। তাহলে পেশেন্টের পজিশন, হ্যাঁ, পেশেন্টকে কী করতে হবে, রিল্যাক্স পজিশনে রাখতে হবে। আমার পেশেন্টের সাধারণত দুটো পজিশনে রাখি, একটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে তোমার সেমি সুপাইন পজিশন। তাহলে সুপাইন পজিশন কি, সুপাইন পজিশন হচ্ছে পেশেন্টকে যখন আমরা সরাসরি এই যে সোজা এইভাবে ফ্ল্যাট পজিশনে নিয়ে যাবো, এটা হচ্ছে সুপাইন পজিশন। আর একটা পজিশন কী আছে, যখন পেশেন্টকে আমরা সরাসরি এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এই পজিশনে নিয়ে যাবো, ঠিক আছে, এটা হচ্ছে তোমার আপরাইট পজিশন। এই পজিশনটাকে আমরা আপরাইট পজিশন বলি, একদম সব পজিশনটাকে আমরা সুপার পজিশন বলি। আর সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পেশেন্টটাকে সেমি সুপার পজিশনে রাখতে হবে, ঠিক আছে, রিল্যাক্স অবস্থায় আছে, ঠিক আছে। এখন চেয়ারের হাইটটা কী পরিমাণ থাকবে, ঠিক আছে, তুমি যখন দুইটা চল পেশেন্টের কি একটা লোয়ার জ আর একটা হচ্ছে আপার জ, যখন তুমি পেশেন্টের লোয়ার জোতে কাজ করবা, তাই না, তখন পেশেন্টের লোয়ার জোটাকে তোমার কী করতে হবে, তোমার হচ্ছে অ্যালবো পজিশনে নিয়ে আসতে হবে। মানে তার অ্যালবো পজিশনে আসে পুরো লেস অ্যালবো পজিশন উপরে নিয়ে যেতে পারো, ঠিক আছে, যে জতে কাজ করো সেই জটা তোমার অ্যালবো পজিশনে নিয়ে আসতে হবে। অ্যালবো পজিশন এই তোমার অ্যালবো পজিশন এই হাতের সাথে মাথা তোমার জটা হাত করে, হ্যাঁ, এই জয়ের লেভেলটা তোমার কী হতে হবে, অ্যালবো বা মিড চেস্ট বলতে পারো, অ্যালবো বা মিড চেস্ট, এই মিড চেস্ট পজিশন বরাবর তোমার কী থাকবে, এখানে জটা যে জতে কাজ করবে সেই জটা সেই পজিশনে থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার ইনস্ট্রুমেন্ট সেট করার পরে তুমি গ্লাভস করবা। গ্লাভস সাধারণত তোমাদের সার্জারিতে পরানোর জন্য একদম খুব সুন্দর করে কীভাবে নন টাচ মেথডে যেন কোনো না ভরে, তাই না, সেই মেথডে তোমাদেরকে শিখাইছে, ঠিক আছে। আমাদের আসলে ডেন্টালে অতটা দরকার হয় না, ঠিক আছে, কারণ আমরা কোনো ইনভেসিভ প্রসিডিউরে যাবো না। যেমন তুমি ইনভেসিভ প্রসিডিউরে যাবা, যে সার্জারিগুলো বলছি, তাই না, ফ্ল্যাপ সার্জারি বা সিয়ার সার্জারি বা হচ্ছে ইমপ্ল্যান্ট সার্জারি, এই ধরনের সার্জারিতে গেলে তোমার সাধারণত সার্জিক্যাল গ্লাভস, এটা হচ্ছে সার্জিক্যাল গ্লাভস মানে স্টেরাইল গ্লাভস। আর আরেকটা আছে যেটাকে আমরা বক্সে পাওয়া যায়, সেটা কিন্তু হচ্ছে নন স্টেরাইল গ্লাভস। আমরা সাধারণত নন স্টেরাইল গ্লাভস দিয়ে কাজ করি,
স্টেরাইল গ্লাসটা আমরা ইউজ করি না, কিন্তু সার্জিক্যাল প্রসিডিওর বা ইনভেসিভ প্রসিডিওরে কিন্তু আমাদের এই স্টেরাইল গ্লাসটা ইউজ করতে হয়। ঠিক আছে, এই দেখো এখান থেকে আমরা সাধারণত এভাবে দিয়ে, হ্যাঁ 4টা আঙুল দিয়ে কীভাবে ধরবা, আর এটা কি ভিতরে দিয়ে থাকবে, বাইরে দিয়ে থাকবে না। এই যে আঙুলটা ঢুকা, তারপর এই যে দেখো ঢুকে একটু পর্যন্ত রেখে দিবা। ঠিক আছে, তারপর এটা দিয়ে তুমি এটার ওই সারফেসটা ধরবা, ভিতরের সারফেসটা। হ্যাঁ হবে। এরপর আমরা সাধারণত এই যে কাগজটা থাকে এটা কিন্তু স্ট্যান্ডার্ড কাগজ, তাই না? এটাকে আমরা ইউজ করি। ঠিক আছে, এটা কিন্তু ফেলে দিব না, যেমন দুই পাশে ইউজ করতে পারি। একটা হচ্ছে পেশেন্টকে অবশ্যই আসবে উপরে একটা চেস্ট পিস দিয়ে নিবা, এখানে কিন্তু চেস্ট পিস দিয়ে নিতে হবে। ঠিক আছে, এটা সাধারণত এইভাবে ধরে আমরা এই জায়গায় টেবিলটা থাকে তো বড় টেবিলে, এটা এইভাবে রেখে দিই। ঠিক আছে, সুন্দর করে স্টেরাইল। এবং যে ইনস্ট্রুমেন্টগুলো এখানে থাকবে, যে ইনস্ট্রুমেন্টগুলো আমরা ইউজ করবো, হয় আমরা খেয়ে ফেলছি, এটা যদি স্টেরাইল থাকে তো সেটা ইউজ করবো, সেটা যদি স্টেরাইল না থাকে তাহলে ফার্দার আমরা এখানেও কিন্তু রাখতে পারি, তাই না? কারণ সেটা ছোটো, অনেক সময় দেখা যাচ্ছে এটা জায়গা ধরে না, কাজ করার সুবিধার্থে তুমি এই জিনিসটাকে ইউজ করে এখানে তুমি ইনস্ট্রুমেন্টগুলো রাখতে পারো। ঠিক আছে, ব্যাস। এখন পেশেন্টের সাথে আর কি করতে হবে, একটা হচ্ছে সাকার মেশিন। ঠিক আছে, পেশেন্টের স্যালাইভা হবে, স্যালাইভাটা কী করবে, পেশেন্টগুলো কাজ করার জন্য অনেক বেশি হ্যাম্পার তৈরি করবে। এখানে সাকার মেশিন থাকতে হবে, সাকার মেশিন থাকতে হবে, সাকার মেশিনে সাকার টিপসগুলো থাকতে হবে, সাকার টিপসে সাকারগুলো নিয়মিতভাবে দিয়ে দিতে হবে। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে তুমি যখন ইনস্ট্রুমেন্টগুলো ধরবা, তাই না? নর্মালি আমরা কোথায় কাজ করি, 11 ওপর পজিশনে, রাইট ফিয়ার পজিশনে বসে আমরা সাধারণত কাজ করি। আমাদের ইনস্ট্রুমেন্ট কী কী আছে, এটা হচ্ছে মিরর, ডেন্টাল মিরর, তাই না? হ্যাঁ ডেন্টাল মিরর, এটা ভালো অবস্থা নেই, এটা ভালো অবস্থায় আছে। এটা হচ্ছে ডেন্টাল মিরর, তাই না? এই মিররের বেশ কতগুলো কাজ আছে। মিররটা সাধারণত তোমার কী থাকে, অ্যাক্টিভ ইনস্ট্রুমেন্ট নাকি প্যাসিভ ইনস্ট্রুমেন্ট? এটা প্যাসিভ ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এটা অ্যাক্টিভ ইনস্ট্রুমেন্ট। প্যাসিভ ইনস্ট্রুমেন্ট যেটা থাকে, প্যাসিভ ইনস্ট্রুমেন্ট সবসময় বাম হাতে। ঠিক আছে, প্যাসিভ ইনস্ট্রুমেন্ট সবসময় বাম হাতে। আর যে ইনস্ট্রুমেন্ট কাজ করবা সেটা অ্যাক্টিভ ইনস্ট্রুমেন্ট। অ্যাক্টিভ ইনস্ট্রুমেন্ট সবসময় ডান হাতে। এটা পেরিওডন্টাল প্রপ, তুমি একদমই প্রপ, তাই না? তুমি ডান হাতে রাখবা, আর হচ্ছে মিরর সবসময় বাম হাতে রাখবা। ঠিক আছে, এখানে আমরা ইনস্ট্রুমেন্টগুলো যেভাবে ধরার পজিশনটা দেখছিলাম, 3টা ধরার পজিশন। একটা হচ্ছে কি পেন গ্লাস, একটা হচ্ছে পেন গ্রিপ, মডিফাইড পেন গ্রিপ, আর একটা কি পাম গ্রিপ। এই পাম গ্রিপ হচ্ছে এইভাবে যখন ধরবা, এটা হচ্ছে পাম গ্রিপ। ঠিক আছে, তারপর যে এইভাবে যখন তুমি ধরবা, যখন এই যে বুড়ো আঙুল মিডল ফিঙ্গারটাকে এইভাবে ধরে এইভাবে ধরবা, সেটা হচ্ছে পেন গ্রিপ। স্যার স্কেলিং না স্যার, ওদের মানে প্রাইমারি ইয়াটা দেখাচ্ছে, হিস্ট্রি টেকিং, তারপর এক্সামিনেশন। হ্যাঁ ঠিক আছে, দেখা যায়। ঠিক আছে, এটা কি ছিল পেন গ্রিপ, আর হচ্ছে মডিফাইড পেন গ্রিপ। ঠিক আছে, এভাবে তুমি এভাবে ধরতে পারো, আর এটা হচ্ছে একবার এভাবে ধরো, তুমি স্ট্রেন্থ বেশি পাবো। ঠিক আছে, এটা হচ্ছে এই দুইভাবে আমরা সব করি। তো আমরা কাজের সময় এগুলো হচ্ছে আসলে বুকিশ কথাবার্তা। ঠিক আছে, কাজের সময় দেখা যাচ্ছে তোমাদের এখন এইভাবে বলতে পেন গ্রিপ এটা, মডিফাইড পেন গ্রিপ এটা, বা তুমি কাজ করার ক্ষেত্রে তোমার যেটা কমফোর্টেবল আপনার সেটা চলে আসবে। ঠিক আছে, তোমাদেরকে আমি সবসময় বললাম যে হচ্ছে যখন একটা বাচ্চা লিখতে শিখে, হ্যাঁ না, তখন তার লেখাটা কিন্তু অত সুন্দর হয় না। আর এখন তোমরা যখন লেখো, তখন লেখার সময় কি তোমাদের কোনো কনসিয়াসনেস দিতে হয়, অ্যাটেনশন দিতে হয়, আপনার লেখাটা চলে আসে। ঠিক আছে, ঠিক সেরকম তোমরা যখন কাজটা করা শুরু করবা, আস্তে আস্তে যখন 1 বছর 2 বছর 3 বছর ধরে কাজ করবা, তখন এবার সব কিছু ন্যাচারাল হয়ে গেছে, একটা হ্যাবিটের মতো। ঠিক আছে, তাহলে আমরা সবসময় বাম হাতে কী রাখবো, মিরর রাখবো, ডান হাতে হচ্ছে ওয়ার্কিং ইনস্ট্রুমেন্ট রাখবো। ঠিক আছে, তারপর মিররের প্রধান কাজ কি, মিররের কাজ হচ্ছে একটা প্রধান কাজ হচ্ছে রিট্রাকশন করা। আপনার বাবা এইভাবে রিট্রাকশন করা। ঠিক আছে, এটাকে আমরা রিট্রাকশন বলি, রিট্রাকশন করবো। ঠিক আছে, আর একটা কী করবো, আর হচ্ছে ইলুমিনেশন। এই যে দেখো তার নিচে এই সারফেসটাতে কিন্তু লাইট পড়তেছে,
কিন্তু ভিতরের সারফেসটাতে লাইট পড়তেছে না, তাই না? তাহলে এই মিরর দিয়ে আমরা কী ভিতরের সারফেসে লাইট দিচ্ছি, সেকে বলা হয় ইলুমিনেশন। ঠিক আছে, আমরা কীভাবে দেখতেছি, ভিতরের সারফেসটাকে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না। কীভাবে যদি মিরর দিই তাহলে ভিতরের সারফেসটা দেখতে পাচ্ছি, এটাকে বলা ভিশন। ঠিক আছে, তাহলে আমরা একটা মুখে কাজ করতে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোনটা নিচে মিরর, সরি লাইট। লাইটটা হচ্ছে তোমার সবসময় থাকবে হচ্ছে তুমি যে পজিশনে, যেমন ধরো হাঁকো, তুমি লাইটটা ইলুমিনেশন করতে পারতেছে এই পজিশনে। যেমন ধরো তুমি এই দাঁতে কাজ করবা, তুমি ডাইরেক্ট ইলুমিনেশন হচ্ছে কোন পজিশন থেকে ইলুমিনেশন হচ্ছে, এই পজিশন থেকে ইলুমিনেশন হচ্ছে। তুমি যখন ভিতরের সারফেসে কাজ করতে থাকবা তখন কি এইভাবে নিয়ে আসবা। ঠিক আছে, এইভাবে নিয়ে এসে এইভাবে করবো। সাধারণত এইভাবে আমরা কাজ করি না, সাধারণত এটা পেশেন্টের সাথে এটা একদম ডাইরেক্ট থাকে। এবং আমরা কোন সারফেসে এই সারফেসগুলোতে এইভাবে নর্মালি ইলিমিনেশন হচ্ছে না, এই সারফেসগুলোতে মিররের মাধ্যমে ইলিমিনেশন করি। আর তুমি যদি ধরো যে এখানে আসো, তুমি এই দাঁতগুলো কাজ করতে পারছো, তারপরে তখন বাবা এই দাঁত থেকে এখন ডাইরেক্ট ইলিমিনেশন হচ্ছে, ইলিমিনেশন তখন আমার কী হবে, এই পজিশন থেকে এই পজিশনে নিয়ে আসতে হবে, যেন তোমার যেখানে তুমি কাজ করবা তার সাথে লাইটটার ডিস্টেন্স 90 ডিগ্রি থাকে, প্যারালাল থাকে। ঠিক আছে, তুমি দাঁতগুলো দেখতে চাচ্ছ, এখান থেকে তোমার লাইটটা প্যারালাল থাকতে হবে। তুমি সামনে দাঁতে কাজ করতে চাচ্ছ, সেখান থেকে লাইটটা ডাইরেক্ট থাকতে হবে। তুমি এই পাশে দাঁতে কাজ করতে চাচ্ছ, তাই না, এই পাশে দাঁতে কাজ করতে চাচ্ছ, সেটার ক্ষেত্রে আবার এভাবে নিয়ে আসবো। তুমি আপার দাঁতে কাজ করতে চাচ্ছ, তাহলে কী হবে, হাঁপড়ে এভাবে দিতে হবে। ঠিক আছে, তুমি যেভাবে কাজ করবা, পিকচারটা যেভাবে প্রকাশ হবে। আর আরেকটা জিনিস, তোমরা যখন চেয়ার রেডি করবা, তাই না, এটা খুব ইম্পর্টেন্ট। এক্সামিনেশনের সময় তোমরা সাধারণত দ্বারা এক্সামিনেশন করবা, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমাকে প্রথম কী করতে, পেশেন্টকে এসে সর্বপ্রথম গ্লাস করা যাবে না। ঠিক আছে, পেশেন্টকে এসে তুমি প্রথম এরকমভাবে আসবে, তাই না, এরকম পজিশনে আসবে। তুমি আসবা, আসার পরে পেশেন্টকে কনসেপ্ট দিলা, ফিটিংস দিলা, কনসেপ্ট দিলা, তারপর কী করবো, পেশেন্টের খালি হাতে নিউজপেপারগুলো ঠিক আছে কিনা দেখে নিলা, চেয়ারের পজিশন ঠিক করলাম। ঠিক আছে, চেয়ারের পজিশন ঠিক করে মিররের পজিশন ঠিক করলাম। মিররের পজিশন ঠিক করে সবসময় লাইটটা অফ করে দিতে হবে, লাইটটা অফ করে নিতে হবে। ঠিক আছে, অফ করে নিয়ে পেশেন্টটাকে তোমার সবসময় যখন তুমি কাজ করবো এক্সামিন করবা, এক্সামিন করার সময় মিড চেস্ট করা রেখে, হ্যাঁ পেশেন্ট কী হবে ঠিক মতো রেখে তুমি মাস্ক করবা। ঠিক আছে, মাস্ক করে এখানে আগে যে জিনিসটা ছিল আমাদের সময় দেখা যেত যে যখন টিচারের সাথে আমরা কথা বলতাম তখন হচ্ছে মাস্ক খুলে কথা বলা লাগতো। এখন আর সেই ধরনের কোনো নিয়ম নেই, এখন সবসময় মাস্ক করে থাকবে এবং কনসার্ট। তারপর পেশেন্টের সব কিছু ঠিকঠাক খুলে, ঠিক আছে, তারপর তুমি পেশেন্টের যে চেয়ারের পজিশন ঠিক করলো, চেয়ারের পজিশন ঠিক করে তারপর তুমি গ্লাস করো, গ্লাস পরে তার কাছে এখানে দাঁড়াবে। তখন সব তোমাকে প্রশ্ন করা শুরু এক্সামিন দেওয়ার, তাই না, কিংবা তোমার কেসটাকে প্রেজেন্ট করো বা এক্সামিন করো। গ্লাভস পরে তারপর হিস্ট্রি নিবে। কিন্তু চেয়ারটা যখন রেডি করবা তখন চেয়ারের সার্ফেসটা কি আনস্টেবল। তুমি যদি গ্লাভস পরে চেয়ার ঠিক করতে চাও, তাই না, সেটা কি তোমার গ্লাভসটা আনস্টেবল হয়ে যাবে। তার মানে কি চেয়ারটির সব কিছু পজিশন সব কিছু ঠিকঠাক করে তারপর তুমি গ্লাভস করো। এরপর যে চেয়ারের পজিশন ঠিক করা লাগে সেটা হচ্ছে অন্য ব্যাপার, তাই না। কিন্তু হচ্ছে তোমার এক্সামিন করার আগে, পেশেন্টকে এক্সামিন করার আগে চেয়ারটির সব কিছু তোমার ঠিক করে নিতে হবে। তারপর এই তো আমরা মিররের দিয়ে আসছিলাম, তাই না। তো মিররটা দিয়ে আমরা কী করতেছি, একটা হচ্ছে রিট্রাকশন করতেছি। এমন তুমি যখন রিট্রাকশন করে পেশেন্টটাকে যখন দাঁতগুলো দেখবা তখন দাঁতগুলো দেখার জন্য কী করতে হবে, একটা সিরিয়াল অনুযায়ী নিতে হবে। যেমন তুমি এখানে কী আছে, লেফট সাইড আছে, ঠিক আছে, লেফট লোয়ার থেকে শুরু করবো, তাই না। এভাবে শুরু করে এভাবে দেখে পুরোটা দেখে, ঠিক আছে, এটা শেষ করলাম। তারপর সরাসরি উপরে চলে আসবা, উপরে চলে এসে এটা দেখবা। এভাবেও করতে পারো, এখানে কয়েকগুলো সিস্টেম আছে। তারপর হচ্ছে লোয়ার সাইডে সে দেখে, এই ভিতরের সাইডে দেখে শেষ করে দেবা। কিংবা কী করতে পারবো, একটা জটা আগে শেষ দেখতে পারো, এই যে এক হাতে, এটা হচ্ছে পেরিওডন্টাল টপ, ঠিক আছে, এক হাতে দেখে এইভাবে দেখে নিলা, এক পাশে দেখে নিলা, ঠিক আছে, এইভাবে দেখে পুরোটা একবারে দেখে তারপর হচ্ছে তার
প্ল্যাটার সারফেস আর লিঙ্গুয়াল সারফেস। তাই এইভাবে দেখে নিলাম, দেখে আবার যেখান থেকে আপারজোতে দেখা শুরু করলাম, শুরু করে আবার এটা প্ল্যাটার সাইডে দেখে নিলাম তাই কী অবস্থা। কীভাবে একটা জাস্ট নর্মালি ইন্সপেকশন করে নিলাম। আমরা যখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে যাবো, ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমাদের 4টা পার্ট থাকে, তাই না? কী কী? ইন্সপেকশন, পালপেশন, অস্কালটেশন দরকার হয় না, তাই না? পালপেশন আমরা খুব কম সময় করি, কিন্তু ইন্সপেকশনটা আর হচ্ছে পালপেশনটা ইম্পর্টেন্ট। আমরা আগে ইন্সপেকশন এভাবে করে নিলাম, ঠিক আছে? এই ইন্সপেকশনে আমরা কী কী জিনিস দেখবো? ইন্সপেকশনে আমরা প্রথম দেখবো দাঁতের নাম্বারসগুলো দেখে নিব। দাঁত রিলেটেড এখানে ইন্সপেকশন আগে সর্বপ্রথম দেখবা যে কী কী স্ট্রাকচার আছে, কী কী স্ট্রাকচার দেখবো। এখানে স্ট্রাকচার কী কী? এখানে আছে ওরাল মিউকোসা, কী আছে? টুথ আছে, তারপর কী আছে? গাম আছে, তাই না? তারপর কী আছে? টাং আছে, ঠিক আছে? উপরে কী আছে? প্যালেট আছে। প্রতিটা স্ট্রাকচারকে কিন্তু আমাদের দেখতে হবে এক পলকে, তাই না? এখানে আমরা এই যে দেখো ওই যে মিউকাস মেমব্রেনের মধ্যে কোনো ধরনের অ্যাবনরমালিটিস আছে কিনা। এখানে অ্যাবনরমালিটিস কী থাকতে পারে? সোয়েলিং থাকতে পারে, আলসারেশন থাকতে পারে, তাই না? তারপর কি হোয়াইট স্ট্রিয়া থাকতে পারে, ঠিক আছে? তারপর কি তোমার রেড কালারেশন, বিভিন্ন ধরনের পিগমেন্টেশন থাকতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলো থাকতে পারে। আর দাঁতের মধ্যে কী কী থাকতে পারে? টুথের মধ্যে তোমার হচ্ছে যে ক্যারিয়েস থাকতে পারে, ক্যালকুলাস থাকতে পারে, প্লাক থাকতে পারে, তারপর তোমার এখানে মানে দাঁত মিসিং থাকতে পারে, দাঁতের মধ্যে ফ্র্যাকচার থাকতে পারে, ব্রোকেন আউটপুট থাকতে পারে, ঠিক আছে? আর এই জিনিসগুলো আমরা সবগুলো একসাথে দেখে নেব এই জিনিসগুলো আছে কি না, ঠিক আছে? এরপরে তোমার যেহেতু পেরিওডন্টোলজি আমাদের প্রধান কনসার্ন, তাই না? তাহলে আমাদের কী করতে হবে? আমাদের মাড়িগুলোকে দেখতে হবে বা গামগুলো। ইন্সপেকশনে মিরর দিয়ে দেখবো? ইন্সপেকশনে মিরর দিয়ে তুমি অবশ্যই দেখতে হবে, কারণ ইন্সপেকশন তুমি কি রিট্রাক্ট করবা, রিট্রাক্ট করে তুমি যেখানে একটা বিষয় আছে ইন্সপেকশনে, একটা হচ্ছে ডাইরেক্ট ভিশন, একটা হচ্ছে ইনডাইরেক্ট ভিশন। তুমি কোন জিনিসগুলোকে ডাইরেক্ট ভিশনে দেখতে পাচ্ছ, ইনডাইরেক্ট। ডাইরেক্ট মানে তুমি মানে সরাসরি দেখতে পাচ্ছ, আর তোমাকে ইনডাইরেক্ট ভিশনকে তোমার মিররে দেখতে পাচ্ছ, তখন হা করো, তাই না? এইভাবে তুমি যদি মাউথটাকে এইভাবে যদি তুমি ঘুরিয়ে এটা যদি এইভাবে রাখো, তাহলে কিন্তু এই সারফেসটাকে, লেবিয়াল সারফেসটাকে তুমি ডাইরেক্ট দেখতে পাচ্ছ না? আবার এটা কি লেবিয়াল সারফেসটাকে তুমি ডাইরেক্ট দেখতে পাচ্ছ না? আর রোটেট করলে এখানে তুমি ডাইরেক্ট দেখতে পাচ্ছ। টোটাল লোয়ার জয়েন্ট লেবিয়াল সারফেসটাকে তুমি ডাইরেক্ট দেখতে পাচ্ছ, কিন্তু তুমি লিঙ্গুয়াল পোর্শনটাকে তুমি ডাইরেক্ট দেখতে পাচ্ছ? লিঙ্গুয়াল পোর্শনটাকে তাহলে কী করতে হবে? এই যে মিররের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু মিররের মাধ্যমে দেখতে পাচ্ছি, তাই না? মিররের মাধ্যমে দেখতে পাচ্ছি, ঠিক আছে? আবার তুমি এই যে এই পাশে যে লিঙ্গুয়াল সারফেসটা আছে, ঠিক আছে? পেশেন্টের লেফট সাইডে লিঙ্গুয়াল পোর্শনটা আছে, লিঙ্গুয়াল পোর্শনটা তুমি ডাইরেক্ট দেখতে পাচ্ছ, হা করে এই যে এই পোর্শনটাকে তুমি ডাইরেক্ট দেখতে পাচ্ছ। তো এটার লেবিয়াল পোর্শনটাকে তুমি কিন্তু ডাইরেক্ট নাও দেখতে পারো। তাহলে সেটা কি, তুমি যখন ইভার পেশেন্ট থাকবে, তোমার মূল কনসার্ন হচ্ছে তোমার আপরাইট পজিশনে, তোমার মুখ মাথা না ঝাঁকায় বা তোমার কোনো ডিসকমফোর্ট না করে তুমি কোন সার্ফেসটাকে দেখতে পাচ্ছ। তুমি যদি এইভাবে রাখো, তাহলে এই পোর্শনটাকে তুমি কিন্তু ডাইরেক্ট দেখতে পাবা না, এটা তোমার ইনডাইরেক্ট দেখতে হবে। পেশেন্টকে তুমি যদি আবার যদি এই পাশে মুখ ঘুরে রাখো, তাহলে কিন্তু আবার এই পোর্শনটাকে তুমি ডাইরেক্ট দেখতে পাবা, ঠিক আছে? তাহলে তুমি একই জিনিস, এগুলো কিন্তু কনস্ট্যান্ট না যে আমাকে এটা ডাইরেক্ট দেখতে হবে, এটাকে ইনডাইরেক্ট দেখতে হবে। তোমার পজিশনটাকে ঠিক রেখে তুমি যেভাবে দেখতে চাও, তুমি যদি এইভাবে মুখ করে রাখো, তাহলে তুমি এটা ইনডাইরেক্ট ভিশনে দেখতে পাবা। দেখতে পাচ্ছ? যে দেখো মিরর দেখতে পাচ্ছি, তাই না? তখন আবার কি এই জিনিসটা ডাইরেক্ট দেখতে পাচ্ছি। আবার এই যে আপারের টুথের ক্ষেত্রে ইনডাইরেক্ট, এটা কি ডাইরেক্ট। কিন্তু এইভাবে পেশেন্টকে যদি রাখো, তাহলে কি এই লেবিয়াল পোর্শনটাকে আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি, তাই না? লেবিয়াল পোর্শনটাকে আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি, কিন্তু সেই ক্ষেত্রে আমার প্যারাইটাল পোর্শনটাকে আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি না। প্যারাইটাল পোর্শনটাকে কিন্তু আমরা ইনডাইরেক্ট ভিশনে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইনডাইরেক্ট ভিশন। তারপর আরেকটা হচ্ছে ইলুমিনেশন। এই যে লাইটটা এইভাবে আসে, এখন আমি কী করবো? কাজ করার সময় তো আমার লাইট দরকার, তাই না? তাহলে এই যে এই মিররের মাধ্যমে কিন্তু আমরা লাইট দিতে পারি, ঠিক আছে? এই দেখো, এই দেখছো এখন কী হচ্ছে? এই যে প্যারাটাল সারফেসে যে লাইটটা, নর্মালি কিন্তু প্যারাটাল সারফেসে লাইট পড়তেছিল না, মিরর দিয়ে এখন কি আমরা লাইটটা ফেললাম, সুন্দর করে লাইট পড়তেছে, দেখতে পাচ্ছি। এই যে দেখো, যে দাঁতে আমরা কাজ করতেছি, যেমন ওনার কি এই দাঁতে ফিলিং দেওয়া, তাই না? এই দাঁতে আমরা কাজ করবো, এখানে দাঁত কাজ করবো। এখন দেখছো যে এই পোর্শনটাতে কিন্তু ইলুমিনেশন হচ্ছে,
কিন্তু এই ইলিমিনেশনটা কীভাবে হচ্ছে? ইনডাইরেক্ট, আয়নার মাধ্যমে হচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ইলিমিনেশন। তাহলে পেশেন্টকে ইন্সপেকশন করার আগে আমাদের দুইটা বিষয়, একটা হচ্ছে ডাইরেক্ট ভিশন আর হচ্ছে ডাইরেক্ট ইলিমিনেশন। ভিশন আর ইলিমিনেশন হয় সেটা ডাইরেক্ট হবে কিংবা ইনডাইরেক্ট হবে, ঠিক আছে? এটা আমাদের ইন্সপেকশনে এই অংশটুকু গেল, ঠিক আছে? কি পরীক্ষা হলে তোমার সাধারণত তারা একদম করবে। তারপর এখন তোমাদের আসতেছে তোমার আর ইন্সপেকশনের পরে হচ্ছে পালপেশন। পালপেশন আমরা কীভাবে করবো? পালপেশন স্কুয়েট বা মেটাপোলেশন মিররটা থাকবে। কোনো কোনো ক্ষেত্রে আমরা কী করি? সিঙ্গেল হ্যান্ডে পালপেশন করি, কোনো কোনো ক্ষেত্রে আমরা বাইমিনাল পালপেশন করি। সিঙ্গেল হ্যান্ডে পালপেশন হচ্ছে এইভাবে, তুমি পুরোটা আস্তে আস্তে দেখে গেলাম এখানে কোনো অ্যাবনর্মালিটিস আছে কি না। তারপর হচ্ছে আঙ্গুল দিয়ে এই লিঙ্গুয়াল পোর্শনটাকে দেখলাম যেখানে কোনো ধরনের অ্যাবনর্মালিটিস আছে কি না, ঠিক আছে? তারপর যে আপারে বেশি হবে অ্যাবনর্মালিটিস দেখে গেলাম, আর এখানে ইলিমিনেশনটা পালপেশনটা দেখে নিলাম, তাই না? আর পেশেন্টের ক্ষেত্রে এই যে দেখো মাউথ অনেক সময় ফুট মুভমেন্ট না, প্রথম হচ্ছে পালপেশন। পালপেশন তুমি দেখবে যে কোনো ধরনের সোয়েলিং আছে কিনা, কিংবা হচ্ছে কোনো বোনি অ্যাবনর্মালিটিস আছে কিনা। যেন আমি তোমাকে 80 ক্লাসে বললাম মেন্ডিবুলার টুই থাকতে পারে বা টরাস প্যারাডিনি থাকতে পারে। মেন্ডিবুলার টুরি কই থাকে? তারপরে মেন্ডিবুলার টুরি হচ্ছে যে মেন্ডিবুল আছে না, মেন্ডিবুলার যে এই সারফেসটাতে যেখানে এই বোনটা অনেক সময় বেড়ে যায়, গোল হয়ে বেড়ে যায়, দেখতে পাচ্ছ? লাইটের জন্যই আছে আলো কমাতে তারা। এটা তো মেন্ডিবল, তাই না? এই সারফেসটাতে এই অংশটা অনেক সময় দেখা যাচ্ছে এখানে বোন অনেক বেড়ে থাকে, গোল হয়ে বেড়ে থাকে, একে বলা হয় মেন্ডিবুলার টরি। এই যে এই অংশটার মধ্যে এই তো মেন্ডিবুলার লিঙ্গুয়াল সারফেস, হ্যাঁ প্রিমোলারটা দেখুন, হ্যাঁ এখানে দেখবা যে অনেক সময় একটা বোন, হ্যাঁ বোনটা অ্যাক্সেস বোন থাকে, এটা মেন্ডিবুলার টরি বলে। আর টোরাস প্যালাটিনি থাকে হচ্ছে এই যে দেখো এই ম্যাক্সিলার মিড সারফেসে মিড বরাবর, তাই না? হ্যাঁ টোরাস প্যালাটিনি এখানে দেখবা যে অনেক সময় বোনটা কী থাকে, অ্যাক্সেস বোন থাকে, তাই না? টোরাস প্যালাটিনি থাকে, হাত দিয়ে ফিল করতে পারবে, ওটা স্যার হাত দিয়ে ফিল করতে হবে। হ্যাঁ। তারপর যদি তোমার ইয়া হয় মানে সিস্ট হয়, সিস্টের ক্ষেত্রে কী থাকবে? এখানে হাত দিয়ে তোমার ফিল করতে পারবা যে এখানে এক জায়গায় ফুলে আসছে। আর রেগুলার সিস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিস্ট যদি অনেক বেশি বড় হয় তাহলে হচ্ছে বোনটাকে তোমার একদম পুরো এক্সেলের মতো মনে হবে, একটু চাপ দিলে ভেঙে ভেঙে যাচ্ছে, ঠিক আছে? সিস্ট, হ্যাঁ সিস্টগুলো, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার অন্য কোনো বোন প্যাথোলজি থেকে থাকে তাহলে তুমি হাত দিলে বুঝতে পারবা এখানে রাফ সারফেস, এই রেগুলার সারফেস দেখা যাচ্ছে, ঠিক আছে? তারপর পালপেশনে আর কি করবা? পালপেশনে হচ্ছে তুমি এই যে তোমার যদি এখানে থাকো সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, সেলেভারি গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার সেলেভারি গ্ল্যান্ড একটা আছে এইভাবে মানে ধরে কামড় দিতে বলো, ওইটা কি স্যার? কোনটা ধরে কামড়? এরকম আঙ্গুল দেয়া। ও দেখাচ্ছি। তুমি যদি সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডটাকে তুমি যদি পালপেট করতে চাও তাহলে কিন্তু তুমি এক হাতে পালপেট করতে হবে না, একটা বাইমিনাল পালপেশন করতে হবে। দেখে হা করে এইভাবে এখানে একটা আঙ্গুল ধরে আর একটা আঙ্গুল দিয়ে, দুই আঙ্গুল দিয়ে পালপেশন করতে হবে। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড থাকে এখানে, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডকে তুমি পালপেট করতে পারবা না। তো সাবমেন্ডিবুলার, হ্যাঁ সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডকে তুমি সাধারণত পালপেট করতে পারবা, ঠিক আছে? সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডকে তুমি সাধারণত পালপেট করতে পারবা। সাবলিঙ্গুয়ালটা একদম পুরা ইয়ার পিছনে থাকে, একদম পুরো সেন্ট্রাল ইনসিজারের নিচেই থাকে, তাই না? এটাকে আমরা পালপেট করতে পারি না, আমরা পালপেট করতে পারি সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডটাকে আমরা পালপেট করতে পারি। আর প্যারোটিক গ্ল্যান্ডটাকে ইলিজিয়ার, প্যারোটিক গ্ল্যান্ডটাকে আমরা পালপেট করতে পারি, ঠিক আছে? তারপরে চলো এই যে আর হচ্ছে এখন তুমি যদি টুথ মোবিলিটি দেখতে চাও, তাই না? টুথ মোবিলিটি দেখতে গেলে তোমাকে দুটো ইনস্ট্রুমেন্ট দেওয়ার লাগবে, হ্যাঁ? হয় তোমার দুটো মিরর নিতে হবে কিংবা ব্লান্ট যে প্রান্তটা আছে এখানে তোমার দুটো প্রবেট ব্লান্ট প্রান্ত হয়, দুটা মিরর নিয়ে তুমি কী করবা? তারপর এই যে রাতে মোবিলিটি চেক করবা তাকে যেভাবে মোবিলিটিটা চেক করতে হবে, ঠিক আছে? ওনার দাঁতে কোনো মোবিলিটি নেই, এই যে দেখো একটা ফিক্সড করে আর একটা দিয়ে স্যার গুতা দিই। হ্যাঁ এটা ফিক্স করে আর এটা দিয়ে তুমি যদি কন্ট্রোল না করো, এটা দিয়ে ফিক্স যদি না করো তাহলে কী করতে পারবা না, তাতে মোবিলিটিটা বুঝতে অনেক বেশি হবে। তাতে মোবিলিটি তোমার 3 ধরনের থাকতে পারে, একটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ঠিক আছে? দেখা যায় উপর
পাঁচ ডিগ্রি 1 মিলিমিটার থেকে কম মুভ করবে, তাই না? 1 মিলিমিটার থেকে বেশি মুভ করলে এটা সেকেন্ড ডিগ্রি মুভমেন্ট। আর তোমার যদি তোমার এই চারদিকে যদি মুভ করে, একটা হচ্ছে তোমার লেবিয়ালি, লিঙ্গুয়ালি ও মেসোলি ডিস্টালি, সব দিকে যদি মুভ করে তাহলে তো থার্ড ডিগ্রি মুভমেন্ট, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের কিছু ইন্ডেক্স আছে, ঠিক আছে? তোমাদের বলছিলাম যে প্লাক ইন্ডেক্স, এটা হচ্ছে তোমার পিরিয়ডাল প্রব, তাই না? পিরিয়ডাল প্রবের মধ্যে এখানে মার্কিং থাকে আর মাথাটা ব্লান্ট থাকে। এটা হচ্ছে ক্যারিস প্রব বা হচ্ছে এক্সকাভেটর, ঠিক আছে? ক্যারিস প্রবের মাথাটা হচ্ছে তোমার একদম শার্প থাকে, আর হচ্ছে পিরিয়ডাল প্রবের মাথাটা হচ্ছে ব্লান্ট থাকে, তাই না? ব্লান্ট থাকার পরে এই যে তুমি একটা যে কোনো টুথ আছে, টুথকে তুমি যেভাবে পিরিয়ডাল প্রব দিয়ে মানে একটা কাজ করেছি পকেট ডেপথ, তাই না? এই দেখো এখানে আমরা নিচ্ছি কতটুকু যাচ্ছে, খুব বেশি কিন্তু যাচ্ছে না, 2 থেকে 3 মিলিমিটার বেশি কিন্তু যাচ্ছে না। এই যে দেখো আমরা পেশেন্টের এই যে দেখো রাইট সাইড টু, হ্যাঁ এই যে এটা কি তার পেপিলা, তাই না? পেপিলার একদম হালকা করে এখানে আমি কি করছি, ট্যাপ করছি আপার যতে। এই যে দেখো, এই যে এখানে দেখো আমি ট্যাপ করছি, আমি ভিতরে ঢুকানোর চেষ্টা করছি। এই যে দেখো আমরা ট্যাপ করার চেষ্টা করছি। এটা কত, 1 থেকে 2 মিলিমিটার বেশি কিন্তু সে ভিতরে ঢুকছে না, তাই না? ট্যাপ করার সময় মানে পুরো এরিয়াটা কি করতে হবে স্যার? এরিয়াটাকে না, আমরা সাধারণত 3টা পয়েন্টে করি, ঠিক আছে? এই যে ইন্টারপ্রক্সিমাল এরিয়াতে, ঠিক আছে? লেবিয়াল সারফেস ইন্টারপ্রক্সিমাল এরিয়াতে, তারপর কি এখানে একদম জেনিতে, আর হচ্ছে ইন্টারপ্রক্সিমাল এরিয়াতে, ঠিক আছে? আবার লিঙ্গুয়াল সারফেসে, ইন্টারডেন্টাল এরিয়াতে, মানে একটা দাঁতের জন্য 6টা জায়গা দেখতে হয়, দুই পাশে ইন্টারপ্রক্সিমাল রিজিয়নে একটা প্যারাডাল সারফেস, একটা লিঙ্গুয়াল সারফেস, একটা হচ্ছে জেনিতে আর একটা হচ্ছে একদম আবার ইন্টারপ্রক্সিমাল এরিয়াতে, ঠিক আছে? এভাবে 6টা পয়েন্টে। হ্যাঁ পকেট আছে কিনা, এখানে যদি পকেট থাকতো ওর সাধারণত আমরা সবগুলো তাদের দেখি না, তাই না? স্পেশালি এখান থেকেও আমরা কি করি, উপরে 3টা লোয়ারে 3টা, তো 6টা দাঁতে এভাবে দেখি, দেখে তারপর ওগুলো সবগুলোকে যোগ করে আমরা গড় করি। গড় করে দেখা যাচ্ছে এখানে হচ্ছে আমরা হোল মাউথে, এখানে 2টা আছে, আমরা হোল মাউথের তার কন্ডিশনটা জানতে চাচ্ছি নাকি একটা সিঙ্গেল দাঁতের কন্ডিশনটা জানতে চাচ্ছি। দেখা যাচ্ছে তার হোল মাউথে জেনারেলাইজ প্রবলেম, তাহলে আমাদেরকে জেনারেলাইজ গড় তৈরি করতে হয়। আর যদি দেখা যাচ্ছে না একটা সিঙ্গেল দাঁতের একটা সিঙ্গেল দাঁতের মধ্যে প্রবলেম, একটা দুটিটা সিঙ্গেল দাঁতের মধ্যে ইন্ডিভিজুয়াল দাঁতের মধ্যে প্রবলেম, তো সেই দাঁতটা আমরা গড়টা করে ফেলতে পারি, তাই না? তাহলে আমরা এইভাবে কী দেখবো, তার পকেট ডেপটা দেখবো, ঠিক আছে? পকেট ডেপ কতটুকু আছে, পকেট ডেপের পাশাপাশি আমরা এভাবে করে নিলে এখানে কী আছে, এই যে প্রথম দেখবো যে এখানে কি তার কোনো ইন জেনারেল তার দাঁতের মধ্যে এই জিঞ্জিভাল পোর্শনটার মধ্যে কোনো সোয়ারিং নাই, কোনো রেডিশ অবস্থায় নেই, মানে সুস্থ আছে। এবং তারপর হচ্ছে আমরা ব্লিডিং অন প্রবিং, বিওপি যেটাকে বলি, বিওপি হচ্ছে জাস্ট এই যে এটা এখানে ধরে হ্যাঁ এক পাশ থেকে এভাবে নিয়ে যাবো, নিয়ে গিয়ে আমরা ওয়েট করবো, ওয়েট করে দেখতেছি 30 সেকেন্ড ওয়েট করবো, এখানে ব্লিডিং হচ্ছে না স্যার, ব্লিডিং হচ্ছে না, তার মানে হচ্ছে তার দাঁতটা হেলদি। যদি দেখা যায় তার দাঁতে যদি এখানে জিঞ্জিভাইটিস থাকতো, তাহলে হয় কি জিঞ্জিভাইটিসের মানে আমরা মুখে হয়ে নিলাম, তখনই দেখতেছি তার মুখ দিয়ে ব্লাড বেরোচ্ছে উইদাউট এনি স্টিমুলেশন, সেটা হচ্ছে সিভিয়ার স্কোর। তারপর আমরা বিওপি করলাম, বিওপি করার পরে তার টাইম ডিউরেশন, যদি দেখা গেলো যে বিওপি করার সাথে সাথে ব্লাড বেরোচ্ছে তাহলে সেটা স্কোর হায়ার। আর যদি দেখা যাচ্ছে সিভিয়ার কেস, তাই না, কিন্তু মডারেট কেস, যদি দেখা যাচ্ছে না বিওপি করার পরে 30 সেকেন্ডের মধ্যে তার ব্লিডিং হচ্ছে না, কিন্তু 30 সেকেন্ড পরে ব্লিডিং হলো, তাই না, তাহলে এটা একদম মাইল্ড কেস, তাই না? আর যদি দেখা যাচ্ছে 30 সেকেন্ডের মধ্যেই ব্লিডিং হচ্ছে, 10-15 সেকেন্ডের মধ্যে যদি ব্লিডিং হয়ে যাচ্ছে, তাহলে সে মডারেট কেস, না সে হবে। আমাদের সাধারণত এই বিওপিটা হচ্ছে প্রপটা নিয়ে এভাবে নিয়ে যা শুধু ফ্রিজ জিঞ্জিভাল সার্কাস বরাবর একটা ট্যাপ করে নিয়ে আসবে, ওটা ট্যাপ করে নিয়ে আসবে, ওটা ট্যাপ করে নিয়ে এসে ওয়েট করবো, সেটা হচ্ছে বিওপি, ঠিক আছে? আর তারপর এই যে আমি বিওপি করে ফেললাম, বিওপি করার ফলে দেখো পিরিয়ডাল প্রবের মধ্যে কি একটা হোয়াইটিশ, এই যে দেখো হোয়াইটিশ একটা ম্যাটেরিয়াল সাবস্টেন্স চলে আসছে, সেটা হচ্ছে প্লাক, ঠিক আছে? আর ওনার দাঁতের মধ্যে নাই, প্লাক হবে না ফুড ডেব্রিস হবে কোনটা স্যার? না ফুড ডেব্রিস না, প্লাক। আর হচ্ছে কোনো কোনো পেশেন্টের দেখবা যে একেবারে এদিকে এই লিঙ্গুয়াল সারফেসে একদম পুরো কালো মতো জমে আছে, ঠিক আছে? আছে কি না এই যে দেখো এখানে একটু কালো মতো জমে আছে, তাই না? এগুলো হচ্ছে ক্যালকুলাস, প্লাকটা পারো মানে পাথরের মতো হয়ে যাবে, সেটাকে আমরা ক্যালকুলাস
বলবো, ঠিক আছে? এই ক্যালকুলাসের স্কোরগুলো হচ্ছে কোন সারফেসে কতটুকু ক্যালকুলাস আসছে তার উপর ডিপেন্ড করে আমাদের স্কোরিংটা করতে হবে। প্লাগটাও সেরকম, যে কোন তার লেবিয়াল সারফেসে কতটুকু আছে, লিঙ্গুয়াল সারফেসে কতটুকু আছে তার উপর ডিপেন্ড করে ওটা স্কোরগুলো করবো, ঠিক আছে? যে অ্যানালাইসিস স্কোরগুলো আর যখনই আমরা মানে পেশেন্টের সাথে কথা বলবো, তাই না, তখন হচ্ছে পেশেন্টের মুখটাকে আমরা ওপাশে ফিরে রাখবো। তখন হচ্ছে পেশেন্টকে জিজ্ঞেস করবো এখানে বসছি তো এখানে কথা, তাই না? এভাবে যখন বসবো তখন কী করবো, পেশেন্টের মুখটা সব সময় থেকে দূরে। হ্যাঁ বাবা, আপনার কী সমস্যা নিয়ে আপনি আসছিলেন বলেন তো? স্ক্রিনিং করতেছে যে আপনার সমস্যা না, আপনার তো মুখে কোনো সমস্যা হচ্ছে, তাই না? হ্যাঁ, ফিলিং না, আপনার মুখে কি কোনো ধরনের কোনো অন্য কোনো সমস্যা ছিল আপনার? না না, ফিলিং করতে আসছেন, তাই না? পেশেন্ট খুব বেশি স্মার্ট, সে ট্রিটমেন্ট নিজে বলে দিচ্ছে। পেশেন্টের আসলে এই ধরনের উত্তর মানে এই ধরনের অ্যান্সার করলে কিন্তু তোমার পরীক্ষায় পাস হবে না, ঠিক আছে? যে পেশেন্টকে বলতে হবে বাবা আপনি মানে কদিন আগে সম্পূর্ণ ভালো ছিলেন, আপনার কোনো তাতে কোনো সমস্যা ছিল না? 2-3 বছর আগে। তারপর আপনার কী ধরনের সমস্যা শুরু হলো? তারপর আপনার পোকা লাগাটা আপনার আগে থেকে ছিল, যে আস্তে আস্তে আপনার বেশি হয়ে গেছে, দিয়ে যখন ব্যথা গেছে তখন থেকে কিছু আপনার পুটিং করেছিল, যে মানে যে পুটিং করার পরে আপনার ব্যথা এই দুইটা ব্যাপার ব্যথা। এই তো পেশেন্ট বললো 2 বছর আগে সে সম্পূর্ণ ভালো ছিল, ঠিক আছে? 2 বছর পরে দাঁতে একটু গর্ত হলো, পোকা লাগলো, তারপর কী হলো, তার ব্যথা হলো, ঠিক আছে? তারপর সে যেহেতু ব্যথা হলো তখন সে কী করতে আসলো, পুডিং করতে আসলো, তাই না? এই কথার মাঝখান থেকে কিন্তু তোমার চিফ কমপ্লেনটা বের করে নিয়ে আসতে হবে। কারণ একটা চিফ কমপ্লেন কি, প্রথম কি তার ক্যাভিটি হচ্ছে, তারপরে কী হয়েছে, তার পেইন হয়েছে। ক্যারিস কিন্তু চিফ কমপ্লেন না। ক্যারিস কি কোনো রোগ? না স্যার, অবশ্যই রোগ, কিন্তু ক্যারিস কি কোনো চিফ কমপ্লেন? না স্যার। ক্যারিস কোনো চিফ কমপ্লেন না। হ্যাঁ, চিফ কমপ্লেন কি? চিফ কমপ্লেন হচ্ছে তার ক্যাভিটেশন, চিফ কমপ্লেন কি তার পেইন, চিফ কমপ্লেন কী হবে, চিফ কমপ্লেন তার মারি সোয়ার অ্যান্ড গাম, ঠিক আছে? চিফ কমপ্লেন কী হবে, তার ব্লিডিং অন ব্রাশিং। পেশেন্টকে যদি তুমি জিজ্ঞেস করো যে আপনার ব্রাশ করার সময় রক্ত পড়ে, তাহলে অনেক পেশেন্ট জিঞ্জিভাইটিসের বা পেরিওডন্টাইটিসের পেশেন্টগুলো বলবে যে হ্যাঁ আমার ব্রাশ করার সময় রক্ত পড়ে, ঠিক আছে? খাবার সময় রক্ত পড়ে, তাই না? ব্লিডিং অন ব্রাশিং, ঠিক আছে? তারপর হচ্ছে ব্লিডিং ফ্রম গ্রাম, ঠিক আছে? এই জিনিসগুলো। এবং এই চিফ কমপ্লেনটা তোমাদের কী করতে হবে, সর্বপ্রথম হচ্ছে তোমার পেশেন্টের যেই মানে নিজের ভাষা আছে সেই ভাষাতে লিখতে হবে, ঠিক আছে? আর চিফ কমপ্লেন হচ্ছে তোমার 2 থেকে 3টে চিফ কমপ্লেন লিখতে হবে, অবশ্যই ডিউরেশন সহ, ঠিক আছে? তুমি লেখো যে তার ক্যাভিটেশন কয় বছরে, 2 বছর, হ্যাঁ, ক্যাভিটি অন টুথ ফর 2 ইয়ার্স। তারপর পেন কি 2 বছর থেকে, তার পেন ব্যথা কবে থেকে শুরু হলো আপনার? ব্যথা আপনার হ্যাঁ, 1 বছর 1 বছর থেকে ব্যথা শুরু হলো, পুটিং করা। হ্যাঁ, ঠিক আছে? আর পেন, ঠিক আছে, সেটা তোমাকে হিসেব করতে হবে। যেহেতু আমাদের এখন ক্যাভিটেশন আর পেইনটা আমাদের প্রথম উদ্দেশ্য না, আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পেরিওডন্টাইটিস আর জিঞ্জিভাইটিস। জিঞ্জিভাইটিস রিলেটেড তোমার কী কী প্রবলেম পেশেন্ট বলবে হচ্ছে তাতে স্টেন, তাতে দাগ পড়ে গেছে, ঠিক আছে? তাহলে তাদের দাগ পড়াটাকে তোমার কীভাবে লিখতে হবে, স্টেইন অন টুথ, ঠিক আছে? তারপর বলবো তাতে মধ্যে পেশেন্ট প্লাগ বলবে না, পেশেন্ট ক্যালকুলাস বলবে না, পেশেন্ট বলবে হচ্ছে পাথর, ঠিক আছে? তোমাকে চিফ কমপ্লেন হচ্ছে স্টোন অন টিথ, ঠিক আছে? তারপর কি যদি সোয়েলিং গাম থাকে, গাম সোয়েলিং ফুলে গেছে, ব্লিডিং ফ্রম গাম, ঠিক আছে? হ্যাঁ, রক্ত পড়ে, কিংবা হচ্ছে দাঁতের মুভমেন্ট আছে, মোবিলিটি অন টুথ, ঠিক আছে? তারপর পেশেন্টের আরেকটা কী থাকতে পারে, পেরিওডন্টাইটিস পেশেন্টের দুর্গন্ধ, তাই না, ব্যাড অর্ডার ইন মাউথ, ফ্রম মাউথ, ঠিক আছে? এই ধরনের প্রবলেমগুলো নিয়ে তোমার কাছে আসবে। তুমি এক্সামিনেশন করলাম, এক্সামিনেশন করে তুমি কী কী পাবা, এক্সামিনেশন করে তুমি যদি তারগুলো সবগুলো পাও, তো যদি মোবিলিটি থাকে, পেশেন্টের চিফ কমপ্লেন যদি মোবিলিটি নিয়ে আসে তুমি মোবিলিটি লিখবা, হ্যাঁ? পুরো না থাকে, তুমি যদি জিঞ্জিভাইটিস থাকে জিঞ্জিভাইটিসটা লিখবা, প্লাগ তুমি যদি পাও প্লাগটা লিখবা, ক্যালকুলাস তুমি যদি দেখো ক্যালকুলাসটা লিখবা, তাই না? জিঞ্জিভাইটিস আর পেরিওডন্টাইটিসের ক্ষেত্রে আমরা সাধারণত ++, মাইল্ড, মডারেট, সিভিয়ার এই তুমি যদি রাখি। মাইল্ডের ক্ষেত্রে 1টা প্লাস, মডারেটের ক্ষেত্রে 2টা প্লাস, সিভিয়ারের ক্ষেত্রে 3টা প্লাস। জিঞ্জিভাইটিস দেখবা, জিঞ্জিভাইটিস কী পর্যায়ে আছে সেটা অনুযায়ী তুমি জিঞ্জিভাইটিসের স্কোরিংটা করবা। পেরিওডন্টাইটিস স্কোরিং করবা হচ্ছে তার পকেট ডেপথ নিয়ে। পকেট ডেপথ যদি অনেক বেশি থাকে তাহলে পেরিওডন্টাইটিস বেশি, পকেট ডেপথ যদি কম থাকে তাহলে পেরিওডন্টাইটিস কম। এখন তুই কখন বুঝবা যে এটা জিঞ্জিভাইটিস না এটা পেরিওডন্টাইটিস, তাই না? জিঞ্জিভাইটিস সবসময় জিঞ্জিভা, এই যে দেখো এখানে ফ্রি জিঞ্জিভা,
হ্যাঁ, এই জিঞ্জিভা সালকাস পর্যন্ত যে এরিয়াটা, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রি জিঞ্জিভা। এই ফ্রি জিঞ্জিভাতে সবসময় যে এটুকু এখানে দেখো, এটুকু রিজিয়নে তোমার যদি কোনো ডিজিজ সীমাবদ্ধ থাকে, তাই না, সালকাস ব্যাপারটাতে এই যে এটা কি, এটা তার ফ্রি জিঞ্জিভা সালকাস পর্যন্ত হচ্ছে তার ফ্রি জিঞ্জিভা 2 মিলিমিটার পর্যন্ত, তাই না। স্যার সালকাসটা আর এই যে এটা জিঞ্জিভা সালকাস, যতটুকু পর্যন্ত তোমার প্রপটা ঢুকছে ওটাও জিঞ্জিভা সালকাস, তাই না। জিঞ্জিভা সালকাস পর্যন্ত এটুকু হচ্ছে তোমার ফ্রি জিঞ্জিভা। এই ফ্রি জিঞ্জিভাতে তোমার জিঞ্জিভা সালকাস পর্যন্ত তোমার যে ধরনের যে কটা ডিজিজ তোমার সীমাবদ্ধ থাকবে সেগুলো হচ্ছে জিঞ্জিভার ডিজিজ। হ্যাঁ, সামনে দেখি বাবা, আপনি ব্যথা পাচ্ছেন? ওকে, সামনের দাঁতের এখানে জিঞ্জিভাটা সালকাসটা অনেক কম থাকে তো এখানে ব্যথা পায় পেশেন্ট। এই যে দেখো এখানে কি, এটা আপনার ক্ষয়ের দেখেন এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা এই যে দেখো এখানে যতটুকু পর্যন্ত প্রোপটা ঢুকতেছে, ঠিক আছে, যতটুকু পর্যন্ত প্রোপটা ঢুকতেছে ততটুকু পর্যন্তই হচ্ছে জিঞ্জিভাল সালকাস। এবং এটুকু পর্যন্ত যে ডিজিজটুকু হবে সেটাই হচ্ছে জিঞ্জিভাইটিস বা জিঞ্জিভাল ডিজিজ, ঠিক আছে। এখানে কী কী হবে, এখানে তোমার জিঞ্জিভাইটিস হলে এই জায়গাটা তোমার সোয়ালিন হয়ে যাবে, এই জায়গাটা তোমার ফুলে যাবে, এই জায়গাটা তোমার রেডিশ হয়ে যাবে, তাই না, এই জায়গাটার আর্কিটেকচারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এখানে তার উপর ডিপেন্ড করে তুমি এই ব্লিডিং অন প্রবিংয়ের উপর ডিপেন্ড করে তুমি এখানে তার জিঞ্জিভাইটিসটা কী পর্যায়ে আছে তুমি স্কোরিং করবে। আর যখনই কিনা এই পকেট ডেপটা অনেক বেড়ে যাবে, পেরিওডন্টিয়ামে চলে যাবে, তখনই হচ্ছে পেরিওডন্টাইটিস। মানে অ্যাটাচমেন্ট যখন লস হবে, পেরিওডন্টাল লিগামেন্টের অ্যাটাচমেন্ট যখন লস হবে তখনই সেটা হচ্ছে পেরিওডন্টাইটিস, ঠিক আছে। কারণ জিঞ্জিভাইটিসের ক্ষেত্রে তোমার কিন্তু টুথ মোবিলিটি থাকবে না, কিন্তু পেরিওডন্টাইটিসের ক্ষেত্রে তোমার টুথ মোবিলিটি থাকবে, ঠিক আছে। তখন পেরিওডন্টাইটিস যদি, আর পেরিওডন্টাইটিস সাধারণত তোমার কম এজে পেরিওডন্টাইটিস খুব কম হয়। পেরিওডন্টাইটিস একটা এজ রিলেটেড প্রবলেম। তুমি যদি 40-এর বেশি তুমি যদি পেশেন্ট পাও, সে পেশেন্টের ক্ষেত্রে জিঞ্জিভাইটিস খুব কম পাবা, তাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে পেরিওডন্টাইটিস পাবা। আর যারা কিনা ইয়ঙ্গার পেশেন্ট তাদের ক্ষেত্রে তোমার পেরিওডন্টাইটিস খুব বেশি পাবে না, তাদের ক্ষেত্রে সাধারণত তোমার জিঞ্জিভাইটিসটা হবে, তাই না। আর জিঞ্জিভাইটিসটা সাধারণত হয় তোমার প্লাকের কারণে, প্লাক যদি বেশি থাকে প্লাক ইনডিউস জিঞ্জিভাইটিস, ঠিক আছে। আর হচ্ছে পেরিওডন্টাইটিসটা হয় সাধারণত ক্যালকুলাসের কারণে, ঠিক আছে। এবং অন্যান্য এজিং ফ্যাক্টর বা হচ্ছে ওরাল হাইজিন ডিস্টারবেন্সের কারণে, সিস্টেমিক বিভিন্ন কারণে পেরিওডন্টাইটিস হতে পারে, ঠিক আছে।